সূর্যাস্তের অনুরাগে ছেলের প্রেম প্রস্তাব পেলাম আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল, মা, এই গোধূলি আলো তুমি অসাধারণ লাগছে। আমি এই সৌন্দর্য শুধু ক্যামেরায় নয়, আমার জীবনেও ধরে রাখতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। ছেলে ফটোগ্রাফির শখ করে। স্কুলের একটা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিষয় ছিল সূর্যাস্তে প্রকৃতি। আমাকে বলল ছাদে এসে দাঁড়াতে। সাদা শাড়িতে সেজে গেলাম, ভাবলাম ছবিতে ভালো লাগবে। সূর্যাস্তের সময় ছাদে দাঁড়িয়েছিলাম। আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছিল। ছেলে নানা কোণ থেকে ছবি তুলছিল। আমি মাঝে মাঝে পোজ বদলাচ্ছিলাম। সে বারবার বলছিল, অসাধারণ লাগছে, মা। হঠাৎ সে ক্যামেরা নামিয়ে আমার কাছে এলো। সূর্যাস্তের লাল আভা তার মুখে পড়ছিল। সে আমার দিকে তাকিয়ে এই অদ্ভুত কথাগুলো বলল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। সূর্যাস্তের লাল আভা আমার মুখে পড়ল। সে কি লাজুক হয়ে রাঙা হল, নাকি লজ্জায় রক্তিম? তুমি কি বলছ? আমি তার চোখের দিকে তাকালাম। আমি তোমার মা। আমি জানি, মা। কিন্তু তোমাকে দেখলে আমি আর পুত্রের মতো অনুভব করি না। আমি অন্যরকম ভালোবাসা অনুভব করি। সে একটু এগিয়ে এলো আমার দিকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি দত্ত। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম বিকাশ দত্ত, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর রিয়া। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সূর্যাস্তের সময় ছাদে যা ঘটল তা আমার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিল। আমি চমকে উঠলাম অভিজিতের কথা শুনে। সে আবার বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এমন কথা কোনো ছেলে কিভাবে তার মাকে বলতে পারে? হঠাৎ আমার মনে হল অভিজিৎ বোধহয় সিনেমা দেখে দেখে প্রভাবিত হয়েছে। তার মানসিক অবস্থা ঠিক নেই। আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। কি বলছো তুমি? এগুলো কি ধরনের কথা? ভালো করে ভাবো কি বলছ, আমি কঠিন গলায় বললাম। অভিজিৎ হাসতে লাগল। মা, আমি শুধু প্র্যাকটিস করছিলাম। আমি কোনো মেয়েকে প্রপোজ করার আগে তোমার সামনে একটু রিহার্সাল দিচ্ছিলাম। তুমি কেমন রিয়্যাক্ট করবে দেখার জন্য। তাই না? আমি একটু স্বস্তি পেলাম। ওহ, আচ্ছা। আমি তো ভাই পেয়ে গেছিলাম। কাকে প্রপোজ করতে যাচ্ছ? তার নাম মালবিকা, আমার কলেজের ক্লাসমেট, সে বলল। সে খুব ভালো একটা মেয়ে, মা। কাল সূর্যাস্তের সময় ওকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি। তবে এখন কি করব সেটা নিয়ে আমি একটু নার্ভাস গো। বাবারে! আমার হার্টবিট বেড়ে গেছিল। আমি ভেবেছিলাম তুমি সত্যিই গু। আমি হাসতে লাগলাম। আমরা দুজনেই এবার হাসতে শুরু করলাম। তবে আমার মনে একটা অস্বস্তি রয়ে গেল। অভিজিতের আচরণ কিছু দিন ধরেই অদ্ভুত ছিল। সে বেশি আড়ালে থাকত, মাঝে মাঝে বাড়িতে ফোন করত না, রাত্রে বাড়ি ফিরত না। আমি ভাবছিলাম সে যে মেয়েটির কথা বলল সে নিয়ে কি এত ব্যস্ত? নাকি অন্য কিছু? আমি জিজ্ঞেস করলাম, মালবিকাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে তো? অভিজিৎ একটু চুপ করে থাকল। হ্যাঁ, কিন্তু আমার প্রপোজ সাকসেসফুল হলে। ওর সাথে আমি কথা বলেছি, সে ইন্টারেস্টেড মনে হয়েছে, কিন্তু এখনও আমি নিশ্চিত না। আচ্ছা, নিচে যাই এখন। রাতের খাবার তৈরি করতে হবে। তোমার বাবা ফিরে আসবে ১ ঘন্টার মধ্যে, আমি বললাম। ঘরে যাওয়ার পথে আমি ভাবছিলাম অভিজিতের কথাগুলো। তার চোখে কিন্তু একটা অদ্ভুত চাহনি ছিল, যা আমি আগে দেখিনি। ছেলেকে আমি ভালোই চিনি। সে বেশ চালাক, কখনো কখনো তার কথার আসল অর্থ বুঝতে সময় লাগে। আজকের ব্যাপারটা কি সত্যিই একটা রিহার্সাল ছিল, নাকি অন্য কিছু? আমি ঠিক বুঝতে পারছিলাম না। সেদিন রাতে বিকাশ বাড়ি ফিরলে আমি তাকে সবকিছু বললাম। সে ব্যাপারটাকে হাসি দিয়ে উড়িয়ে দিল। ওহ, ছেলেরা এমনই হয়। কলেজে গেলে প্রেমটেম শুরু হয়। ওর বয়সেই তো আমরা প্রেমে পড়েছিলাম, মনে নেই? আমি হাসলাম। হ্যাঁ, কিন্তু আমার মনে কেন যেন অস্বস্তি হচ্ছে। অভিজিৎ কিছুদিন ধরেই অদ্ভুত আচরণ করছে। তুমি অযথা চিন্তা করছ। ছেলে বড় হচ্ছে, ওর নিজের জীবন আছে।
আমাদের তাতে হস্তক্ষেপ করা ঠিক হবে না। তুমি বরং ঘুমিয়ে পড়ো। আমি একটু অফিসের কাজ শেষ করে আসছি, বিকাশ বলল। সেই রাতে আমি ভালো ঘুমাতে পারলাম না। বারবার অভিজিতের কথাগুলো মনে পড়ছিল। আমি আর পুত্রের মতো অনুভব করি না গিয়ে। এই কথাগুলো কি শুধুই প্র্যাকটিস ছিল, নাকি সে সত্যিই এমন অনুভব করে? আমি অস্থির হয়ে উঠলাম। পরদিন সকালে অভিজিৎ খুব তাড়াতাড়ি উঠল। সে বেশ খুশি দেখাচ্ছিল। মা, আজ একটা ইম্পর্ট্যান্ট ডে। আমি সারাদিন বাইরে থাকব। মালবিকাকে আজই প্রপোজ করার সিদ্ধান্ত নিয়েছি। সাবধানে থেকো, আমি বললাম। আর দেরি করে এসো না গি। অভিজিৎ চলে যাওয়ার পর আমি তার ঘরে গেলাম। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। ছেলের ঘরে ঢুকে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। তবে টেবিলের উপর কিছু ফটোগ্রাফ ছিল। আমি সেগুলো দেখতে শুরু করলাম। বেশিরভাগ ছবি ল্যান্ডস্কেপের, সূর্যাস্তের, প্রকৃতির। কিন্তু আমার দৃষ্টি আটকে গেল একটা ছবিতে। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার পিছনে সূর্যাস্তের আলো। আমি ভালো করে দেখলাম। ছবিটা আমার নয়। সেই মেয়েটি অন্য কেউ। তার চেহারা আমার থেকে অনেক আলাদা। লম্বা চুল, পাতলা গড়ন। ছবিতে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কারণ সূর্যাস্তের আলো তার পিছন থেকে এসেছিল। এটাই কি সেই মালবিকা, অভিজিৎ যাকে প্রপোজ করতে যাচ্ছে? আমি মনে মনে ভাবলাম, আমাকে দেখে আমি আর পুত্রের মতো অনুভব করি না গে। এই কথাগুলো সে প্র্যাকটিস করছিল এই মেয়েটিকে বলার জন্য। আমি আরও ভালো করে পরীক্ষা করতে চাইলাম ঘরটি। আমি ড্রয়ার খুললাম। সেখানে কিছু চিঠি পেলাম। আমি একটা চিঠি খুললাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় অভিজিৎ, আমি জানি এটা ঠিক নয়। আমরা একসাথে থাকতে পারব না। তোমার পরিবার, তোমার জীবন, সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি হ্যাঁ বলব। তবে আমাদের পালিয়ে যেতে হবে অনেক দূরে। এম এম এটা কি মালবিকা? আমি অবাক হয়ে গেলাম। ভয়ে আমার বুকের ভেতর ধুকপুক করতে লাগল। ছেলে কি পালিয়ে যাবে? আমি চিঠিটা আবার রেখে দিলাম যেখানে ছিল। আমি বিকাশকে ফোন করলাম। শোনো, অভিজিতের ঘরে আমি একটা চিঠি পেয়েছি। মনে হচ্ছে সে কোথাও পালিয়ে যাবে গু। তুমি ওর জিনিসপত্র দেখছ কেন? বিকাশ বিরক্ত হল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু ছেলের আচরণ অদ্ভুত লাগছিল গু। আচ্ছা, ওকে ফোন করে দেখো। আমি অফিসে ব্যস্ত আছি গু। আমি অভিজিৎকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। আমি চিন্তিত হলাম। অনেকবার চেষ্টা করার পরও যখন ফোন ধরল না, আমি রিয়াকে স্কুল থেকে নিয়ে এসে তার কাছে জিজ্ঞেস করলাম, তোমার দাদাকে আজকাল কেমন লাগছে? দাদা? সে অনেক রহস্যময় হয়ে গেছে। সারাদিন ফোনে কার সাথে যেন কথা বলে। আমাকে বলেছে যেন কারো কাছে কিছু না বলি। রিয়া বলল। কি বলতে বারণ করেছে? আমি জিজ্ঞেস করলাম। সে একটা মহিলার সাথে দেখা করে, বেশ বয়স্ক। দাদা বলেছিল উনি ওর টিচার, কিন্তু আমি বিশ্বাস করি না গি। আমার বুক ধুকপুক করতে লাগল। বয়স্ক মহিলা? অভিজিতের সঙ্গে? এটা কি ঘটছে? তুমি সেই মহিলাকে দেখেছ? তার নাম কি? হ্যাঁ, একবার দেখেছি। দাদা আমাকে পার্কে নিয়ে গিয়েছিল, সেখানে সেই মহিলার সাথে দেখা হয়েছিল। তার নাম মৃণালিনী গ। মৃণালিনী? তাহলে কি হল মৃণালিনী? মালবিকা নয়? তার বয়স কত? জানি না, কিন্তু তোমার মতোই দেখতে, রিয়া বলল। আমার মতো? আমার বয়স 42। অভিজিৎ একজন বয়স্ক মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছে, যার বয়স আমার মতো? আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। সেদিন সন্ধ্যায় অভিজিৎ বাড়ি ফিরল। সে খুব খুশি দেখাচ্ছিল। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তোমার প্রপোজাল কেমন হল? মালবিকা কি বলল? সে হ্যাঁ বলেছে। আমরা এনগেজড হয়েছি, সে উত্তেজিত হয়ে বলল। আমি একটু খুশি দেখালাম, কিন্তু আমার ভেতরে ঝড় বইছিল। মালবিকা কি বয়সে আমার মতো? তার আসল নাম কি মৃণালিনী? অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছো তুমি, মা? আমি তোমার ঘরে গিয়েছিলাম। চিঠিগুলো দেখেছি। রিয়া আমাকে সবকিছু বলেছে গি। অভিজিৎ রেগে গেল। তুমি আমার প্রাইভেসি নষ্ট করেছ। তুমি আমার জিনিসপত্র দেখার অধিকার কার থেকে পেলে? আমি তোমার মা।
আমার অধিকার আছে জানার কি ঘটছে তোমার জীবনে। তুমি কি একজন বয়স্ক মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছ? তুমি কি পালিয়ে যাবার প্ল্যান করছ? অভিজিতের চোখে জল এসে গেল। হ্যাঁ, আমি মৃণালিনীকে ভালোবাসি। সে আমার কলেজের টিচার। আমরা দুজনেই জানি এটা সোশ্যালি অ্যাকসেপ্টেড নয়, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। আমরা পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না যা শুনলাম। তুমি পাগল হয়ে গেছ নাকি? তুমি মাত্র ১৯ বছর বয়সী। সে তোমার চেয়ে বয়সে অনেক বড়। বয়সের ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, সে চিৎকার করল। আমি এবার ভয় পেয়ে গেলাম। আমি পুলিশে যাব। এটা লিগ্যাল নয় গু। আমি ১৮ বছরের বেশি, মা। আমি লিগ্যালি প্রাপ্তবয়স্ক। তুমি কিছুই করতে পারবে না, অভিজিৎ ঠান্ডা গলায় বলল। যদি তুমি পুলিশে যাও, আমি এখনই চলে যাব এবং তোমরা আর কখনো আমাকে দেখতে পাবে না গি। আমি কাঁদতে শুরু করলাম। এটা মৃণালিনীর দোষ। সে তোমাকে প্রভাবিত করেছে, ম্যানিপুলেট করেছে। না মা। আমি তাকে পেতে চেয়েছিলাম। আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম। তোমার মতো দেখতে বলে আমি তাকে প্রথম নোটিস করেছিলাম। যখন তুমি ছাদে সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিলে, আমি তোমাকে যা বলেছিলাম সেগুলো আসলে তার জন্যই ছিল। আমি ভাবছিলাম মৃণালিনীকে সেভাবে প্রপোজ করব গো। আমি শক খেলাম। আমার মতো দেখতে বলে? তুমি আমি কথা শেষ করতে পারলাম না। হ্যাঁ মা। তুমি যেমন ভাবছ ঠিক তেমনি। আমি তোমাকে সূর্যাস্তের সময় দেখেছিলাম সাদা শাড়িতে, এবং আমি ভেবেছিলাম এই ধরনের মহিলার সাথেই আমি থাকতে চাই। তারপর আমি মৃণালিনীকে দেখলাম, যিনি তোমার মতোই সুন্দর, এবং আমি তার প্রেমে পড়ে গেলাম গো। আমি হতবাক। এটা এটা ঠিক নয় অভিজিৎ। তুমি ভুল করছ। ভুল ঠিক আমি জানি না মা। আমি শুধু জানি আমি মৃণালিনীকে ভালোবাসি। সেই রাতে আমি আর বিকাশ অনেকক্ষণ আলোচনা করলাম। বিকাশ বলল, আমাদের পেশাদার সাহায্য নিতে হবে। অভিজিৎ সম্ভবত কোনো মনোবৈজ্ঞানিক সমস্যায় ভুগছে গি। পরদিন আমি অভিজিতের কলেজে গেলাম মৃণালিনীর সাথে দেখা করতে। আমি জানতাম এটা সহজ হবে না, কিন্তু আমি আমার ছেলেকে বাঁচাতে চাইছিলাম একটা বড় ভুল থেকে। কলেজে গিয়ে আমি মৃণালিনীর অফিসে গেলাম। নক করলাম, ভেতরে ঢুকলাম। এবং তখনই আমি শক খেলাম। মৃণালিনী। সে আসলে আমারই হুবহু কপি। আমি যা দেখলাম তাতে আমার পা কাঁপতে শুরু করল। মৃণালিনী দেখতে ঠিক আমার মতোই। একই রকম চেহারা, একই ধরনের চোখ, হাসি, এমনকি আমার মতোই চুল কাটা। পার্থক্য শুধু বয়সে, সে আমার চেয়ে কয়েক বছরের ছোট হবে, হয়তো ৩০-এর কাছাকাছি। আপনি কে? সে আমাকে দেখে অবাক হয়ে বলল। আমি অঞ্জলি দত্ত, অভিজিতের মা, আমি শক্ত গলায় বললাম। মৃণালিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওহ, আমি আমি বুঝতে পারছি আপনি কেন এসেছেন। তুমি আমার ছেলের সাথে কি করছ? আমি রাগে কাঁপতে লাগলাম। তুমি কি জানো সে মাত্র ১৯ বছর বয়সী? হ্যাঁ, আমি জানি, সে নিচু স্বরে বলল। আমি এটাও জানি যে এটা ঠিক নয়। কিন্তু আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি। ভালোবাসা? এটা ভালোবাসা নয়। তুমি আমার ছেলেকে ম্যানিপুলেট করছ। না, আমি তা করিনি, সে প্রতিবাদ করল। অভিজিৎ আমাকে অ্যাপ্রোচ করেছিল। আমি প্রথমে খুব অস্বস্তি বোধ করেছিলাম, তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু সে হার মানেনি। সে আমাকে বলেছিল আমি তার মায়ের মতো দেখতে, এবং সে সবসময় তার মাকে প্রশংসা করে কি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। হঠাৎ আমার খেয়াল হলো আমি এখানে একা আসিনি। আমি পকেট থেকে একটা ছোট রেকর্ডার বের করলাম। আমি এই কথোপকথনটি রেকর্ড করছি। তোমার এবং আমার ছেলের মধ্যকার অবৈধ সম্পর্কের প্রমাণ হিসেবে এটি ব্যবহার করা হবে গু। মৃণালিনীর চোখে ভয় ফুটে উঠল। আপনি কি করতে চান? আমি পুলিশে যাচ্ছি, আমি দৃঢ়ভাবে বললাম। তোমার কলেজ অথরিটিকেও এ ব্যাপারে জানাব। তুমি একজন টিচার হয়ে কিভাবে ছাত্রের সাথে এমন সম্পর্ক রাখো? মৃণালিনী এবার কাঁদতে শুরু করল। দয়া করে। আমার চাকরি চলে যাবে, আমার জীবন নষ্ট হয়ে যাবে। তোমার জীবন? তুমি আমার ছেলের জীবন নষ্ট করছ। সে এখনও একটা বাচ্চা। এই সময় দরজায় নক হলো এবং অভিজিৎ ঘরে ঢুকল। সে আমাকে দেখে থমকে গেল। মা, তুমি এখানে কি করছ? আমি তার দিকে ফিরলাম। আমি তোমাকে এই ভুল থেকে বাঁচাতে এসেছি। তুমি দেখতে পাচ্ছ না এই মহিলা তোমাকে ব্যবহার করছে?
মা প্লিজ। তুমি বুঝতে পারছ না, অভিজিৎ বলল। আমি হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। অভিজিৎ এবং মৃণালিনী উভয়েই একই রকম লকেট পরেছিল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম লকেটটা দেখিয়ে। অভিজিৎ হাত দিয়ে লকেটটা ধরল। এটা এটা আমাদের প্রেমের প্রতীক। দেখাও আমাকে। আমি হাত বাড়িয়ে দিলাম। অভিজিৎ তার লকেটটা খুলে আমার হাতে দিল। আমি সেটা খুললাম। ভেতরে একটা ছবি ছিল আমার। আমি অবাক হয়ে উঠলাম। কেন আমার ছবি এখানে? মৃণালিনী এবার বলল, আমি আপনার ছবি ব্যবহার করিনি। আমি এটা দেখিনি। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। অভিজিৎ বলল, মা, আমি তোমার ছবি রেখেছি কারণ মৃণালিনী তোমার মতো দেখতে। আমি সেই দিন ছাদে তোমাকে সাদা শাড়িতে দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি ভেবেছিলাম এই রকম একজন মহিলাকে আমি ভালোবাসতে চাই। তারপর আমি মৃণালিনীকে দেখলাম, যিনি ঠিক তোমার মতোই দেখতে, এবং আমার মনে হলো এটা নিয়তি গু। আমি ঘেন্নায় শিউরে উঠলাম। তুমি সম্পূর্ণ বিকৃত। এটা অসুস্থ। তুমি একজন সাইকোলজিস্টের সাহায্য নাও। এই সময় অভিজিৎ হঠাৎ একটা গুরুত্বপূর্ণ কথা বলল। তুমি জানো মা, আমি সব সময় ভেবেছি তুমি যেন আমার মা নও। কি বলছো তুমি? আমি যখন ছোট ছিলাম তখন একটা অদ্ভুত স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম যে আমার আসল মা তোমার মতো দেখতে, কিন্তু তুমি নও। এবং মৃণালিনীকে প্রথম দেখার সাথে সাথে আমার মনে হয়েছিল এই সেই মহিলা, আমার স্বপ্নের মা। আমি অবাক হয়ে শুনছিলাম। কি বকছ তুমি? মৃণালিনী এবার একটা ফাইল বের করল। আমি আপনাকে কিছু দেখাতে চাই, সে বলল। আমি এটা আপনাকে দেখাতে চাইনি, কিন্তু আপনি আমাকে কোণঠাসা করেছেন গু। সে ফাইল থেকে কিছু কাগজ বের করল। এগুলো আমার ব্যক্তিগত রেকর্ড। আমি দত্তক নেওয়া সন্তান। আমার বায়োলজিক্যাল পেরেন্টস কারা ছিল আমি জানতাম না। কিন্তু গত বছর আমি তাদের খোঁজার সিদ্ধান্ত নিলাম। এগুলো আমার জন্ম শংসাপত্র এবং অন্যান্য ডকুমেন্ট। আমি কাগজগুলো দেখতে শুরু করলাম এবং আমার হৃদয় ধুকপুক করতে লাগল। কাগজপত্রে উল্লেখ ছিল যে মৃণালিনীর জন্ম হয়েছিল ২১ বছর আগে, আর তার বায়োলজিক্যাল মায়ের নাম হল অঞ্জলি দত্ত। আমার নাম। আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। এটা এটা সম্ভব নয়। মৃণালিনী বলল, আমি এটা বিশ্বাস করতে পারিনি। তাই আমি আপনার অ্যাড্রেস খুঁজে বের করেছিলাম। একদিন আমি আপনার বাড়ির কাছে এসেছিলাম, আপনাকে দূর থেকে দেখেছিলাম। আমি অবাক হয়ে গেছিলাম কারণ আপনি আমার মতোই দেখতে গু। তারপর আমি কষ্টে বললাম, আমি আপনার পরিবারের সম্পর্কে জানতে চেয়েছিলাম। আমি জানতে পারলাম আপনার একটি ছেলে আছে, সে আমার কলেজে পড়ে। আমার ছেলে? তোমার ভাই? আমি ফিসফিস করলাম। অভিজিৎ হঠাৎ পিছিয়ে গেল। কি? মৃণালিনী আমার বোন? মৃণালিনী অভিজিতের দিকে তাকাল, তার চোখে অশ্রু। হ্যাঁ, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি গিয়ে। আমি কাঁপতে কাঁপতে একটা চেয়ারে বসে পড়লাম। ২১ বছর আগে আমি একটি মেয়ের সন্তান জন্ম দিয়েছিলাম, কিন্তু সে মারা গিয়েছিল বলে আমাকে বলা হয়েছিল। আমি কখনো তাকে দেখিনি গি। মৃণালিনী আমার দিকে এগিয়ে এল। সেই সন্তান আমি, মা। আমি বেঁচে আছি গু। আমি এবার ফুপিয়ে কেঁদে উঠলাম। কিন্তু কেন? কেন আমাকে বলা হয়েছিল তুমি মারা গেছ? কে তোমাকে দত্তক দিয়েছিল? আমি জানি না, মৃণালিনী বলল। আমার দত্তক পিতামাতা বহু বছর আগে মারা গেছেন। আমি শুধু এই কাগজপত্রগুলো পেয়েছি গু। অভিজিৎ বসে পড়ল, মাথায় হাত দিয়ে। ওহ গড! আমি আমার নিজের বোনের প্রেমে পড়েছি। তুমি জানতে না, আমি তাকে সান্ত্বনা দিলাম। কেউই জানত না গে। আমি এবার আমার ফোন বের করলাম। আমি বিকাশকে ফোন করছি। তাকে এটা জানতে হবে গু। বিকাশকে ফোন করে আমি সংক্ষেপে সবকিছু বললাম। সে বলল সে এখুনি আসছে। ঘণ্টা খানেক পর বিকাশ এসে পৌঁছল। সে ঘরে ঢুকে অবাক দৃষ্টিতে মৃণালিনীকে দেখল। অসম্ভব। বিকাশ, এই মেয়েটি আমাদের মেয়ে, যে মারা গেছে বলে আমাদের বলা হয়েছিল। আমি বললাম, আমি কাগজপত্র দেখেছি। বিকাশ কাগজপত্রগুলো দেখল। তারপর সে মৃণালিনীর দিকে তাকাল, তার চোখে অশ্রু। এটা সত্যি? তুমি আমাদের মেয়ে কি? মৃণালিনী বিকাশের দিকে তাকাল। আপনি আমার বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা, বিকাশ ফুপিয়ে উঠল। তিনজনেই নিঃশব্দে কাঁদতে লাগলাম।
অভিজিৎ এখনও শকট অবস্থায় ছিল। হঠাৎ বিকাশ বলল, কিন্তু আমরা আরও গভীরে যেতে হবে। কে এবং কেন আমাদের বলল যে মেয়েটি মারা গেছে? কে তাকে দত্তক দিয়েছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমরা সবাই ভাবতে শুরু করলাম। আমার জন্মের সময় কিভাবে আমাকে আপনাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, মৃণালিনী জিজ্ঞেস করল। আমি ভাবতে লাগলাম। আমি গভীর অবসাদে ছিলাম। ডাক্তাররা বলেছিল আমার পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছিল। আমি তোমাকে জন্ম দেওয়ার পর তোমাকে দেখার আগেই আমাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। যখন আমি জেগে উঠলাম, ডাক্তাররা বলল তুমি শ্বাসকষ্টে মারা গেছ। আমি তোমাকে কখনো দেখিনি গি। বিকাশ বলল, আমাকে হাসপাতালে যেতে দেওয়া হয়নি। আমি বাইরে থেকে একটা ফোন কল পেয়েছিলাম, যাতে বলা হয়েছিল যে বাচ্চাটি মারা গেছে এবং অঞ্জলি গভীর শোকে আছে। যখন আমি পৌঁছলাম, আমাকে বাচ্চার মৃতদেহ দেখানো হয়নি। আমাকে বলা হয়েছিল যে তা ইতিমধ্যে সৎকার করা হয়েছে গি। কে এটা করেছিল? অভিজিৎ জিজ্ঞেস করল। হঠাৎ বিকাশের মুখে একটা উদ্বেগের ছাপ ফুটে উঠল। আমার মনে হয় আমি জানি কে। ডাক্তার গুপ্ত। তিনি অঞ্জলির ডেলিভারি করেছিলেন। তিনি আমার কাকার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার কাকা আমাদের বিয়ের বিরোধী ছিলেন। তিনি চেয়েছিলেন আমি অন্য একটি পরিবারের মেয়েকে বিয়ে করি, যাদের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল গো। তুমি কি বলছ, তোমার কাকা আমাদের বাচ্চাকে চুরি করেছিলেন? আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। সম্ভব, বিকাশ বলল। তবে ডাক্তার গুপ্ত আজও বেঁচে আছেন। আমাদের তার সাথে দেখা করা উচিত কি? আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমাদের ডাক্তার গুপ্তকে কনফ্রন্ট করতে হবে। সেদিন বিকেলে আমরা তার ক্লিনিকে গেলাম। তিনি অবসরপ্রাপ্ত, কিন্তু এখনও নিজের বাড়িতে একটি ছোট প্র্যাকটিস চালান। আমরা তার ক্লিনিকে পৌঁছে দেখলাম তিনি তার শেষ পেশেন্টকে বিদায় দিচ্ছেন। তিনি আমাদের দিকে তাকিয়ে হাসলেন, তারপর চমকে উঠলেন যখন আমাদের একসাথে দেখলেন, বিশেষ করে মৃণালিনীকে। ডাক্তার গুপ্ত, বিকাশ এগিয়ে গেল। আমাদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে গি। ডাক্তার গুপ্ত ভয় পেয়ে গেলেন। বিকাশ, অঞ্জলি এবং তিনি মৃণালিনীর দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। এই মৃণালিনী, আমি পরিচয় করিয়ে দিলাম। আমাদের মেয়ে, যাকে আপনি বলেছিলেন মৃত অবস্থায় জন্ম নিয়েছিল গু। ডাক্তার গুপ্ত একটা চেয়ারে বসে পড়লেন। ঈশ্বর, আমাকে ক্ষমা করুন। আমি ভেবেছিলাম এই দিনটি কখনোই আসবে না গি। আমাদের সবকিছু বলুন, বিকাশ দৃঢ়ভাবে বলল। ডাক্তার গুপ্ত দীর্ঘশ্বাস ফেললেন। বিকাশ, তোমার কাকা আমাকে চাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যদি মেয়েটি জন্মায় তাহলে তাকে মৃত ঘোষণা করতে হবে এবং একটি দত্তক পরিবারের কাছে দিতে হবে। তিনি জানতেন তোমরা আবার চেষ্টা করবে এবং পরের বার হয়তো একটি ছেলে হবে। তিনি চেয়েছিলেন তোমার ছেলে যেন তোমার উত্তরাধিকারী হয়, তোমার মেয়ে নয় গি। আমি রাগে ফুঁসতে লাগলাম। আপনি কিভাবে এটা করলেন? আপনি একজন ডাক্তার। আমি জানি এটা অক্ষমনীয়, ডাক্তার গুপ্ত বললেন। কিন্তু তোমার কাকার আমার উপর দাপ ছিল। আমি তার কাছে প্রচুর ঋণী ছিলাম গো। মেয়েটিকে কার কাছে দেওয়া হয়েছিল? বিকাশ জিজ্ঞেস করল। রায় পরিবার, ডাক্তার গুপ্ত বললেন। তারা শহরের অন্য প্রান্তে থাকত। তারা সন্তানহীন দম্পতি ছিলেন। তারা বাচ্চাটিকে নিয়ে অন্য শহরে চলে গেলেন গো। মৃণালিনী বলল, হ্যাঁ, আমার পালক পিতামাতার নাম সত্যি রায় ছিল। আমি কলকাতায় বড় হয়েছি গু। ডাক্তার গুপ্ত অশ্রুসজল চোখে বললেন, আমি সত্যিই দুঃখিত। আমি তোমাদের জীবন নষ্ট করেছি বিকাশ বলল, আপনি আমাদের 21 বছর চুরি করেছেন। আমরা আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব গু। আমরা সবাই সেখান থেকে চলে এলাম, কিন্তু আমাদের হৃদয়ে এখন শান্তি ছিল। আমরা জানতাম সত্য কি। সেই রাতে আমরা মৃণালিনীকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। রিয়া তার বর বোনকে দেখে অবাক হয়ে গেল এবং খুশিতে লাফিয়ে উঠল। অভিজিৎ এখনও বিব্রত ছিল, কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পারছিল যে তার অনুভূতিগুলো অস্বাভাবিক ছিল না। সে তার বোনকে স্বাভাবিকভাবেই ভালোবাসত, শুধু সে জানত না যে মৃণালিনী তার বোন। আমরা সবাই একসাথে বসে অনেক কথা বললাম। মৃণালিনী বলল তার পালক মা বাবা খুব ভালো ছিলেন, কিন্তু তারা কখনই তাকে বলেনি যে সে দত্তক। 3 বছর আগে তারা একটি কার দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে সে একাই আছে। সে নিজের পরিচয় খোঁজার সিদ্ধান্ত নিয়েছিল। আমি জানতাম একদিন আমি তোমাকে খুঁজে পাব, সে আমাকে বলল, আমার হাত ধরে। আর আমি তোমাকে আর কখনো হারাব না। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। পরের কয়েকদিন অদ্ভুত ছিল। আমরা একই সাথে খুশি এবং বিষণ্ণ ছিলাম।
খুশি, কারণ আমাদের হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়েছিলাম। বিষণ্ণ, কারণ আমরা ২১ বছর হারিয়েছিলাম। বিকাশ ডাক্তার গুপ্ত এবং তার কাকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল। যদিও তার কাকা বহু বছর আগে মারা গেছেন, ডাক্তার গুপ্ত তার অপরাধ স্বীকার করলেন। তিনি জেল খাটছেন এখন। মৃণালিনী তার চাকরি ছেড়ে দিল এবং অন্য একটি কলেজে যোগ দিল। সে এখন আমাদের সাথে থাকে। অভিজ